দক্ষিণের ব্যালকনিতে এসে দাঁড়িয়েছে অর্ঘ্য, হাতে গিটার। টুংটাং করছে বটে, তবে সুরেই বাজছে। তারায় ভরা সন্ধ্যায় আকাশটা যেন আজ ঝিকমিক করছে। পূর্ণিমার চাঁদটা সম্পূর্ণ গোল হতে আরো 2 দিন বাকি। দোল পূর্ণিমার চাঁদ। পলাশের রং মাখতে পুরুলিয়া যাবার ইচ্ছে সেই কবে থেকেই মনে পুষে রেখেছিল অর্ঘ্য। সেই ইচ্ছেটা এতদিন পর এবার পূরণ হতে চলেছে। আজ রাতেই পুরুলিয়া যাওয়ার ট্রেন। তবে মানালি বলেছিল বিয়ের পর প্রথম দোলের রং মাখতে তখন হয় পুরুলিয়াতেই যাব, তার আগে কিন্তু পুরুলিয়া নয়। ব্যালকনিতে দাঁড়িয়ে অর্ঘ্য দেখছে ফাল্গুনের সন্ধ্যা যেন জ্যোৎস্না মেখে একটা আলাদা সুবাসে ভরিয়েছে চারিদিক। বাড়ির পাশে রত্না পিসিদের বকুল গাছটার পাতাগুলোর নড়াচড়া বুঝিয়ে দিচ্ছে দক্ষিণা বাতাসের অস্তিত্ব। এমন অপরূপের সাক্ষী থাকতে কার না ভালো লাগে। কতক্ষণ আর এভাবে দাঁড়িয়ে থাকা যায়। ব্যালকনির দোলনাটায় বসে পড়ে অর্ঘ্য। ব্যালকনির এই দোলনাটা অবশ্য মানালিরই পছন্দের। বছর 4 আগে একদিন গড়িয়াহাটের একটি দোকানে ঢুকে বাচ্চাদের মতো আবদার করে বসল, আমি এই দোলনাটা নেব। অর্ঘ্য, তুই কিন্তু না করতে পারবি না। অর্ঘ্য একটু অবাক হয়ে জিজ্ঞেস করল, দোলনা নিয়ে কি করবি? তাছাড়া রাখবি বা কোথায়? কেন, ব্যালকনিতে রাখবো। তোদের বাড়িতে সেভাবে কোনো ব্যালকনিই তো নেই। বুদ্ধ একটা, তোর বাড়িটা কি আমার নয়? এখন থেকে পর করে দিচ্ছিস তো? আমি বুদ্ধই বটে। জানিস মানালি, মেয়েরা হলো ঘরের সৌন্দর্য। রমণীর গুণেই বোধহয় সংসার সুখের হয়। তাহলে বুঝলি এতদিনে আমরা মেয়েরাই কিন্তু সংসারটাকে সুন্দর করে সাজাই, একদম নিজের হাতে। দোলনায় বসে অর্ঘ্য ভাবছিল কথাগুলো। এই দোলনাটায় বসলে যেন জীবনের সব সুন্দর কথাগুলো মনে পড়ে যায় অর্ঘ্যর। মনে পড়ছে দোলনাটা ব্যালকনিতে এসে জায়গা পেয়েছে তখন সবে মাত্র 3 দিন হয়েছে। মানালি কল করে বলল, ভাবছি আজ একবার যাব তোদের বাড়িতে। আমার শখের দোলনাটা কোথায় কিভাবে রেখেছিস সেটা আমাকে দেখতে হবে না? অর্ঘ্য শুনে হাসতে হাসতে বলেছিল, দোলনা নাকি আমাকে দেখার জন্য আসছিস? ফাজলামি করিস না তো। তোকে দেখতে যেতে আমার বইই গেছে। তাছাড়া তোকেই বা বলছি কেন, আমার মনে হয়েছে তাই আমি যাব। বর্ষার প্রথম কদম ফুলের গন্ধ, বাইরে ঝিরিঝিরি বৃষ্টি। মানালি অর্ঘ্যর বাড়িতে এর আগে 2-1 বার এলেও সেই প্রথমবার এসে নিজের হাতে চা বানালো। মানালির হাতের তৈরি চা। অর্ঘ্য দোলনায় বসে চায়ে শোষ দিচ্ছে। মানালি বলল, বিয়ের পর এমনটি সব দিন হবে না। আমি দোলনায় বসে গান গাইব, বাইরে তাকিয়ে তাকিয়ে বৃষ্টি দেখব, কোনোদিন হয়তো তারা ভরা আকাশ দেখব। তুই আমার জন্য সেই দিনগুলোতে 1 কাপ চা বানিয়ে নিয়ে আসবি। আচ্ছা অর্ঘ্য, তুই কেন গিটারটা শিখছিস না বলতো? আমি কিন্তু কোনো কথা শুনবো না, তুই আজই চল। আমার পরিচিত এক কাকুর মিউজিক ইনস্ট্রুমেন্টের দোকান। আমি বললে কম সম করে দাম নেবে। একটা গিটার কিনতেই হবে। তুই গিটার বাজাবি আর আমি গান ধরব। এই ব্যালকনিতে বসে আমাদের ঘন্টার পর ঘন্টা কেটে যাবে। ভালো হবে না? অর্ঘ্য দোলনা থেকে লাফিয়ে উঠেছিল সেদিন। উৎফুল্ল চোখে বলেছিল, গ্রেট মানালি, ইউ আর গ্রেট। দারুণ আইডিয়া। আমি বাজাবো আর তুই গাইবি। উফ, ভাবতেই পারছি না। তুই সাথে থাকলে জীবনটাকে নতুন করে উপলব্ধি করতে পারি। তবে এই বয়সে গিটার শেখা, তুই সাথে থাকলে আমি শিওর পারবো। অর্ঘ্যর এমন কথায় প্রমাণ করে দেয় বয়সটা সবসময় ম্যাটার করে না। দরকার আগ্রহের, আর শেখার জন্য দরকার নিজের জেদ। ততদিনে 2 বছর পেরিয়ে গেছে। অর্ঘ্য গিটার শিখছে, বেশ ভালোই বাজায়। মানালি একদিন বলল, আমাদের পাড়াতে রবীন্দ্র নজরুল সন্ধ্যার অনুষ্ঠান আছে, তোকে বাজাতে হবে কিন্তু। আমি? তা আবার স্টেজে? না, আমি পারবো না। অত অডিয়েন্সের সামনে নিজেকে হাস্যকর করে তোলা এছাড়া আর কিছুই নয়। আমি শুনবই না। তাছাড়া আমি কথা দিয়ে দিয়েছি ওদের, আমার তো একটা মান সম্মান আছে। আমি গাইব, আর তোকে গিটার হাতে স্টেজেই উঠতে হবে। সেই প্রথম মঞ্চে ওঠা অর্ঘ্যর। মানালি পাশে থাকলে কনফিডেন্স লেভেলটা বেড়ে যায় অর্ঘ্যর। সুন্দর বাজিয়েছিল সেদিন। অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে অর্ঘ্য বলেছিল, বাড়িতে একটা মিউজিক রুম বানাবো, বুঝলি? ওটা হবে তোর নিজের ঘর। কথাটা শুনে মানালি দারুণ খুশি হয়েছিল। দারুণ হবে, তবে ওই রুমের একটা নাম দিতে হবে।
তোকে ভাবতে হবে না, সে নামকরণ করব আমি। সেদিন রাতেই মানালি কল করলো অর্ঘ্যকে। ঘড়িতে তখন রাত 2টো। অর্ঘ্য সবসময় লেট নাইট। ফোন রিসিভ করে অর্ঘ্য জিজ্ঞেস করল, কিরে এখনো ঘুমোসনি? শোন না, তুই বলেছিলি না মিউজিক রুম একটা বানাবি, আমি ভাবছি ওই রুমটার নাম হবে সুরের সাথী। অর্ঘ্যদের দোতলায় একটা রুম এমনিতেই ফাঁকা ছিল, সেই রুমটা এখন সুরের সাথী। হারমোনিয়াম, 2 সেট তবলা, একটা স্প্যানিশ, একটা বেস গিটার, আরো কত কি। এখন তো প্রতি রবিবার সন্ধ্যায় অর্ঘ্যর বাড়িতে গানের আসর বসে। অবশ্য এ বিষয়ে পুরো ক্রেডিটটাই মানালির। তা না হলে পণ্ডিত মণিশঙ্কর চৌধুরীর মতো মানুষ, যাকে সুরের জগতে গুরুদেব বলেই সকলেই জানে, তিনি নিজে এসেছিলেন সুরের সাথে উদ্বোধনের দিনে। এ কি কম বড় ব্যাপার? অর্ঘ্য যেন এতক্ষণ একটা ঘোরের মধ্যে অদ্ভুত আবেশে নিজেকে আচ্ছন্ন করে রেখেছিল। এতক্ষণ অতীতে স্মৃতিচারণ করাটা অভ্যাসে পরিণত হয়েছে যেন। যে স্মৃতিতে প্রিয়জনের সুন্দর মুহূর্তগুলো ধরা দেয়, সেগুলো একবার নয় 1000 বার স্মৃতিচারণ করলেও মানুষ ক্লান্ত হয় না। এর মধ্যে সুপর্ণা দেবী ব্যালকনিতে এসে অর্ঘ্যকে 2 বার ডেকেছে। অর্ঘ্য শুনতে পায়নি। সংবিত ফিরল 3য় বার নাম ধরে ডাকতে। পিছন ফিরে তাকিয়ে অর্ঘ্য জিজ্ঞেস করল, মা তুমি? কি বলছো? এভাবে গিটার নিয়ে বসে পড়েছিস? রেডি হ, ঘড়ির দিকে তাকিয়ে দেখেছিস 8টা বাজতে যায়, নিচে চল। আরে কি যে বলো না তুমি, এই তো সবে 8টা, 9:30 বেরোলেই যথেষ্ট। এই তো সোনারপুর থেকে হাওড়া, শুধু খাওয়া দাওয়া সেরে নিলেই তো হলো। যাই হোক, সাবধানে যাস, কখনো তো একা একা কোথাও ঘুরতে যাসনি, তাই চিন্তা হয় রে বাবা। চিন্তা করো না তুমি। আর কে বললো আমি একা যাচ্ছি? সঙ্গে তো মানালি আছেই। এই দেখো, 2টো টিকিট কেটেছি, এসি কোচ, সিট নাম্বার 25 আর 26। আরো প্রমাণ চাই? দেখবে, এই দেখো। লাগেজটা খুলে মানালির ছবিটা বের করে অর্ঘ্য। আমি যাব, আমার সাথে মানালি যাবে না, এটা তুমি ভাবলে কি করে? ঠিক আছে বাবা, ঠিক আছে, তুই যাবি, মানালি যাবে না, এটা কি করে হয়? সত্যি তো। যাই হোক, নিচে আয়, খাবার রেডি করি ততক্ষণে। ছবিটা হাতে নিয়ে এক দৃষ্টি ছবির দিকে তাকিয়ে থাকতে থাকতে অর্ঘ্য বলে উঠল, আবিরের রঙে রঙিন হতেই তো পুরুলিয়া যাচ্ছি, আমি একা রং মাখবো? তুই ভাবলি কি করে রে? আমার সাথে তোকেও যে রঙিন হতে হবে মানালি। অর্ঘ্য মানালির ছবিটা বুকে জড়িয়ে ধরে। 7 মাস হলো মানালি ছেড়ে গেছে অর্ঘ্যকে। জীবনের কিছু সত্যকে মেনে নিতেই হয়। অর্ঘ্য মেনেও নিয়েছে। জোর করে কাউকে আটকে রাখা যায় না। কার কাছে বা জোর করবে? ঈশ্বরের সাথে তো জোর চলে না। হসপিটালের বেডে শুয়ে আছে মানালি, পাশে বসে আছে অর্ঘ্য। চলে যাওয়ার ঠিক 2 দিন আগে অর্ঘ্য ঈশ্বরকে বলেছিল, সব কিছু নিয়ে নাও, কিন্তু আমার থেকে কেড়ে নিও না মানালিকে। এমন কথা শুনেই মানালি বলেছিল, চিন্তা করিস না, ঈশ্বরের আমাকে নিয়ে গেলেও তোর মন থেকে আমাকে কেউ কেড়ে নিতে পারবে না। মনের ঘর থেকে কাউকে নিয়ে যাওয়াটা সহজ নয় রে। কত কাজ বাকি আছে এখনো, কত দায়িত্ব তোর। আমি ঘর সাজিয়ে দিয়েছি, তুই শুধু সেগুলো যত্ন করিস, কখনো মন খারাপ করবি না। তোর মন খারাপ হলে আমারও যে মন খারাপ হবে, আমি যে তোর মনের ঘরেই থাকবো। প্লিজ কথা দে, মন খারাপ করে আমার মন খারাপ করে দিবি না। চোখের জল বাদ মানছিল না অর্ঘ্যর। মানালির হাতটা ধরে বলল, কথা দিলাম, তোর সব অপূর্ণ ইচ্ছেগুলো পূরণ করব। আচ্ছা, খুব কঠিন রোগ ওটা, তাই না রে? যে গলায় এত সুর, সেই গলাতে অসুর এসে বাসা বাঁধল কি করে রে? আমি তো জানতাম যেখানে সুর থাকে সেখানে অসুর থাকে না। তাতে কি, আমার কাছ থেকে সুর কেড়ে নিলেও তুই তো আছিস, তোর গলাতেও যে সুর আছে, তুই যে আমার সুরের সাথী। তুই নতুন করে সুর বাঁধবি, আমি থাকবো তোর অন্তর্লোকে, আমি যে ঠিক শুনতে পাবো। আমাকে শোনাবি তো? শোনাবো, প্রমিস। তাহলে চোখের জলটা মুছে নে, একটু হাস, তোর হাসি মুখটা দেখবো। অর্ঘ্য হাসে, মানালিও হেসে বলে, এভাবেই হাসি খুশিতে থাকবি। দেখতে দেখতে 7টা মাস কেটে গেছে। মানালিরা হারাতে পারে না অর্ঘ্যদের জীবন থেকে।
স্মৃতির জগৎ থেকে ফিরে অর্ঘ্য ছবিটা ব্যাগের মধ্যে রাখে। ঘড়ির কাঁটা পেরিয়েছে 9টার ঘর। অর্ঘ্য রেডি। 9:30টায় গাড়ি বলা আছে। একটা ছোট কৌটো হাতে সুপর্ণা দেবী অর্ঘ্য সামনে এসে নিয়ে বলল, এটা রাখ। একটু অবাক হয়ে অর্ঘ্য জিজ্ঞেস করে, কি আছে মা এতে? নারকেল নাড়ু। তা বলে এতগুলো? ওমা, এতগুলো কোথায়? তাছাড়া তুই তো একা নয়। মেয়েটা নাড়ু খেতে যে বড্ড ভালোবাসতো। তা আমি ওর জন্য দেব না? এই রে, দেখেছ, ওর জন্য তো দিতেই হবে। তোমার মতো একজন কেয়ারিং মা থাকলে আর কি চাই মা। আজকাল একটু বেশি ভুলে যাই আমি। জানো মা, মানালে সব ইচ্ছেগুলো পূরণ করতে হবে। তুমি শুধু আশীর্বাদ করো, আমি যেন সবটা পূরণ করতে পারি। আজ থেকে আমার যাত্রা শুরু হলো। তুমি দেখবে আমি ওকে ঠিক ভালো রাখতে পারবো। শুধু দোলের রঙে নয়, আমার হৃদয় নন্দিনী ভালোবাসার রঙেও সারা জীবন রঙিন থাকবে। শেষ হলো আজকের গল্প। সে নাম রয়ে যাবে। কলমে সরজিৎ ঘোষ।